পরমাণু বা অ্যাটম এই জিনিসটা দেখতে কেমন তা নিয়ে আমাদের ধারণা কিভাবে একেবারে আমূল বদলে গেল, চলুন আজ সেই অসাধারণ গল্পে ডুব দেওয়া যাক। এটা বিজ্ঞানের ইতিহাসের অন্যতম সেরা একটা মোড় বদলের কাহিনী। একটা খুব সুন্দর চীনা প্রবাদ আছে, নীল রং নীল গাছ থেকেই আসে, কিন্তু সেই রং গাছের চেয়েও বেশি নীল। এই প্রবাদটাই যেন আমাদের আজকের গল্পের মূল সুর। এটা এমন এক ছাত্রের গল্প যিনি তার শিক্ষকের জ্ঞানকে ছাপিয়ে গিয়ে বিজ্ঞানের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। তো এই গল্পের কেন্দ্রে রয়েছেন দুজন। একজন হলেন জে থমসন, একজন পথপ্রদর্শক শিক্ষক, আর অন্যজন হলেন তাঁরই ছাত্র আর্নেস্ট রাদারফোর্ড, যাকে আমরা আজ অ্যাটমিক ফিজিক্সের জনক হিসেবে চিনি। আচ্ছা, 1897 সালের দিকে জে থমসন পরমাণুর একটা মডেল দিয়েছিলেন। এটাকে বলা হতো প্লাম পুডিং মডেল। ভাবুন তো, একটা পুডিং বা কেক, আর তার মধ্যে কিশমিশগুলো যেমন ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক তেমনি তার মতে পরমাণু হলো একটা পজিটিভ চার্জের গোলক, যার ভেতরে নেগেটিভ চার্জের ইলেকট্রনগুলো গেঁথে আছে। তখনকার সময়ে এটাই ছিল পরমাণু নিয়ে সেরা ধারণা। কিন্তু জানেন তো, বিজ্ঞানে কোনো কিছুই শেষ কথা নয়। সময় গড়ানোর সাথে সাথে থমসনের এই সুন্দর দেখতে মডেলেও কিছু সমস্যা বা ফাঁকফোকর দেখা দিতে শুরু করে, আর এটা এমন একটা ধাঁধা হয়ে দাঁড়ালো যার সমাধানের ভার এসে পড়ল পরের প্রজন্মের বিজ্ঞানীদের ওপর। এই মডেলটা একটা জিনিস কিন্তু বেশ ভালোভাবেই ব্যাখ্যা করতে পারছিল। সেটা হলো একটা পরমাণু কেন সব মিলিয়ে নিউট্রাল বা চার্জবিহীন হয়। কিন্তু দুটো বিশাল প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছিল। এক, পজিটিভ আর নেগেটিভ চার্জগুলো একজনকে বাতিল না করে কিভাবে একসাথে টিকে থাকে। আর দুই, ইলেকট্রনের ভর তো খুবই সামান্য, তাহলে পরমাণুর বাকি বিশাল ভরটা আসছে কোথা থেকে? ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আর্নেস্ট রাদারফোর্ড ১৯০৯ সালে তার সেই বিখ্যাত সোনার পাতের পরীক্ষাটা করেন। তার আসল উদ্দেশ্য ছিল পরমাণুর ভেতরে ঠিক কী আছে সেটা দেখা এবং তার নিজের শিক্ষকের দেওয়া তত্ত্বটাকেই একবার যাচাই করা। পরীক্ষাটার সেটআপ কিন্তু বেশ সহজ সরল ছিল। একটা রেডিয়াম সোর্স থেকে পজিটিভ চার্জওয়ালা আলফা কণা বের করে সেগুলোকে একটা কাগজের চেয়েও পাতলা সোনার পাতের দিকে ছুঁড়ে মারা হচ্ছিল, আর সেই পাতকে ঘিরে রাখা একটা পর্দায় দেখা হচ্ছিল কণাগুলো ঠিক কোথায় গিয়ে লাগছে। আচ্ছা, প্লাম পুডিং মডেল যদি সত্যি হয়, তাহলে রাদারফোর্ডের দল কি ফলাফল আশা করছিল? তাদের কি মনে হয়েছিল? তাদের অনুমানটা ছিল খুবই যুক্তিসঙ্গত। যেহেতু পজিটিভ চার্জটা পুরো পরমাণুর মধ্যে পুডিংয়ের মতো ছড়ানো, তাই বেশ শক্তিশালী আলফা কণাগুলো কোনো বাধা ছাড়াই সোজা পাতের ভিতর দিয়ে চলে যাওয়ার কথা। হয়তো হাতে গোনা কয়েকটা কণা ইলেকট্রনের পাশ দিয়ে যাওয়ার সময় সামান্য একটু বেঁকে যেতে পারি, কিন্তু তার বেশি কিছু না। কিন্তু যা ঘটল তা ছিল একেবারে কল্পনার বাইরে। পরীক্ষার ফলাফল ছিল একটা বিরাট ধাক্কার মতো, যা তাদের সব হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছিল। প্রতি ২০,০০০ আলফা কণার মধ্যে মাত্র একটা, ভাবা যায়। খুবই বিরল একটা ঘটনা, কিন্তু এই একটা ঘটনাই বিজ্ঞানের ইতিহাস বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বেশিরভাগ কণা সোজা চলে গেলেও কিছু কণা বেশ বড় অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছিল, আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো কিছু কণা এমনভাবে ধাক্কা খাচ্ছিল যে মনে হচ্ছিল যেন সোজাসুজি ফিরে আসছে। রাদারফোর্ড নিজেই বলেছিলেন, এটা এতটাই অবিশ্বাস্য যেন আপনি একটা টিস্যু পেপারের দিকে কামানের গোলা ছুড়লেন আর সেটা ধাক্কা খেয়ে আপনার দিকেই ফিরে এলো। এই অসম্ভব ঘটনাটাই রাদারফোর্ডকে কয়েকটা যুগান্তকারী সিদ্ধান্তে আসতে বাধ্য করল। তিনি বুঝতে পারলেন পরমাণুর বেশিরভাগটাই আসলে ফাঁকা জায়গা, আর পরমাণুর একদম কেন্দ্রে নিশ্চয়ই খুব ছোট কিন্তু প্রচণ্ড ঘন আর পজিটিভ চার্জের কিছু একটা আছে, যা আলফা কণাগুলোকে এতটা জোরে ধাক্কা দিতে পারে। তিনি এর নাম দিলেন নিউক্লিয়াস। আর এভাবেই পুরনো প্লাম পুডিং মডেলকে বিদায় জানিয়ে জন্ম হল পরমাণুর এক সম্পূর্ণ নতুন ছবির, রাদারফোর্ডের নিউক্লিয়ার মডেল। এই নতুন মডেলটা কি বলছে? বলছে যে পরমাণুর কেন্দ্রে আছে একটা খুব ছোট, ভারী আর পজিটিভ চার্জের নিউক্লিয়াস, আর হালকা নেগেটিভ চার্জের ইলেকট্রনগুলো সেই নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, অনেকটা গ্রহগুলো যেমন সূর্যের চারপাশে ঘোরে।
তাহলে দেখুন দুটো মডেলের মধ্যে পার্থক্যটা কত বড়। যেখানে প্লাম পুডিং মডেল বলছিল চার্জ আর ভর পুরো পরমাণু জুড়ে ছড়িয়ে আছে, সেখানে নিউক্লিয়ার মডেল বলছে যে প্রায় সমস্ত ভর আর পুরো পজিটিভ চার্জটা কেন্দ্রের এক বিন্দুতে জমাট বেঁধে আছে। তার মানে পরমাণু আসলে ভেতর থেকে প্রায় পুরোটাই ফাঁকা। কিন্তু এখানেই গল্প শেষ নয়। বিজ্ঞানের নিয়মিত এটা একটা বড় উত্তর সাথে করে নিয়ে আসে আরও অনেক নতুন আর গভীর প্রশ্ন। রাদারফোর্ডের মডেলটাও এর ব্যতিক্রম ছিল না। নতুন মডেলের সবচেয়ে বড় সমস্যাটা ছিল এটা তৎকালীন ক্লাসিক্যাল ফিজিক্সের নিয়ম মানছিল না। সেই নিয়ম অনুযায়ী ঘুরতে থাকা একটা চার্জড কণা মানে ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকবে, আর শক্তি হারাতে হারাতে সেটা ধীরে ধীরে একটা সর্পিল পথে নিউক্লিয়াসের ওপর আছড়ে পড়বে। কিন্তু বাস্তবে তো তা হয় না। তাহলে আসল প্রশ্নটা হলো, যদি ঘুরতে থাকা ইলেকট্রন অনবরত শক্তি হারাতেই থাকে, তাহলে কেন পরমাণুগুলো সাথে সাথে ভেঙে গুড়িয়ে যায় না? কেন আমাদের চারপাশের সবকিছু এত স্থিতিশীল? এই প্রশ্নটাই খুলে দিয়েছিল পারমাণবিক বিজ্ঞানের পরের দরজা, যা আমাদের সোজা নিয়ে যাবে কোয়ান্টাম মেকানিক্সের অদ্ভুত জগতে। তবে সেই গল্প না হয় আরেকদিন হবে।